জাহিন কোনোমতে মুহুকে একা রেখে ঢাকায় ফিরে যাবে না। খানিকক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলে জাহিন, আমি আজকেই টাকাটা জুয়েল মির্জার বাসায় পাঠানোর ব্যবস্থা করেছি। মনে হয় না এরপর আর সমস্যা হওয়ার কথা। পারুল বেগম কোনোমতেই ছাড়বে না মুহুকে। জাহিন আশ্বাস দেয় কিছু হবে না। মাঝে কাট কাট গলায় বলে মুনা, আপুর তো সংসার আছে মা, তুমি এভাবে তো তাকে আটকে রাখতে পারো না। ভুল যখন করেই ফেলেছ এর মাসুল তো গুনতেই হবে। জাহিন বলে, আমি তো অসহায়ের মতো ফেলে যাচ্ছি না তোমাদের। সবকিছুর চিন্তা আমার আছে, ব্যাপারটা আমি দেখছি। অগত্যা আর বাধা দেয়নি পারুল বেগম। এভাবে তো সে ধরে রাখতে পারে না মুত্তাসনিমকে। যদি মুহুর জামাই টাকা না দিত তাতেও তো কিছু করার থাকত না পারুলের। বাধ্য হয়ে চুপ করে রয়। পরক্ষণে দ্রুত সবকিছু গুছিয়ে মুহুকে নিয়ে ঢাকায় রওনা হয় জাহিন। খাটে বসে পান চিবুচ্ছে রেহানা বেগম। পাশে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে নবনী। খাটের এক কোণায় বসে চোখের জল মুছতে ব্যস্ত রীতা বেগম। ছেলে তার খানিকক্ষণ আগে ফোনে জানিয়েছে সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এতে অবশ্য খুশিই হয়েছিল রীতা। যখন পাত্রী সম্পর্কে জানতে পারে তখন যেন মাথায় আকাশ ভাঙ্গার অনুভূত। সিদ্ধান্ত রিশানের একার নয়, সাথে জাহিনও আছে কথাটা শুনতাই তড়িঘড়ি করে নবনীর কাছে ছুটে আসে রীতা। মরা কান্না জুড়ে দেয়। রাগের বশে কয়েকটা কথাও শুনিয়ে দিয়েছে নবনীকে। ফের নাক টেনে বলে রীতা, জাহিন আমার এত বড় সর্বনাশ না করলেও পারত আপা। আমার বিদেশ পড়ুয়া ছেলের বউ কিনা এমন পরিচয়হীন এতিম একটা মেয়ে হবে। আমি বেঁচে থাকতে এটা হবে না। এতক্ষণ যাবৎ বেশ নীরব ছিল নবনী। এবার পাল্টা জবাব দেয়, তোমার ছেলে তো বাচ্চা নয় রীতা। একজন বলল আর সে বিয়ে করার জন্যে রাজি হয়ে গেল। রাগ ক্রমশ বাড়ছে রীতার। আমার ছেলেটা ছোট, তাকে উস্কানি দিয়েছে জাহিন। যেহেতু তোমার ছেলে ছোট তবে তাকে তুমি বোঝাও, মা হিসেবে তোমার কথা তো অমান্য করবে না। বুঝিয়েছি, আমার কথা শুনতে সে নারাজ। এমন একটা দিন আমায় দেখতে হবে আমি তো কল্পনাও করিনি। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলে নবনী, তোমার কি বিষয়টা আরেকটু ভাবার উচিত না রীতা? তোমার ওমন বিদেশ পড়ুয়া ছেলে কেন এমন একটা মেয়েকে বিয়ে করতে রাজি হল? বিষয়টা তো উল্টো ঘোলাটে লাগছে আমার। একটা বিষয় কি জানো রীতা? কখনো কাউকে কোনো বিষয় নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে নেই। পরিস্থিতি কখন কাকে কোথায় দাঁড় করাই বলা বাহুল্য। জীবন স্থিতিশীল নয়। এসব জ্ঞানের বাণী শোনাতে হবে না। আপা আসার পর সংসারটা ধ্বংসের দিকেই যাচ্ছে। রেহানা বেগম হুঙ্কার দিয়ে ওঠেন। চোখ রাঙ্গিয়ে রীতার দিকে তাকিয়ে বলে, আমি এখনো জীবিত আছি এই কথা ভুইলা যাইও না রীতা। আমার মেয়েরে এত বড় কথা বলার সাহস তোমার হয় কেমনে? পাল্টা কঠিন কণ্ঠে জবাব দেয় রীতা। ঠিক আছে তাহলে আমরাই চলে যাই। আপনি থাকুন আপনার মেয়েকে নিয়ে। চোখ দুটো বুঝি ঝাপসা হয়ে আসলো নবনীর। মলিন কণ্ঠে কেবল বলল, এসবের মধ্যে বিচ্ছেদের কথা কেন আসছে রীতা? তোমার সংসার তুমি ফেলে যাবে কেন?
আমি চলে যাবার সামর্থ্য রাখি। পথে বসে পড়ার মতো অবস্থা আমার হয়নি। তবে এই যে এতদিন যাবৎ আমাকে নিয়ে তোমাদের মনে যা ছিল তা সহজেই প্রকাশ পেয়ে গেল আজ। মানুষ রাগের মাথায় যা বলে তা চিরন্তন কঠিন সত্য। রেহানা বেগম বললেন, জাফর শায়লা ওরা ফিরুক রাফসার বাড়ি থিকা। এর একটা বিহিত করবই। কথাখান কি বললা তুমি? কলিজায় আঘাত করছো আমার। ওঠে হনহন করে চলে যায় রিতা। জাহিন বাড়ি ফিরেই নবনীকে খুঁজছে। কোথাও মায়ের দেখা না পেয়ে ফোন করে। একবার বাজতেই রিসিভ হয়। জাহিন এসেছে শুনে ছাদ থেকে নেমে আসে নবনী। সাথে মিনা বেগমও আসে। ছেলেকে এখন এখানে দেখে কিছুটা চমকে ওঠে নবনী। এত তাড়াতাড়ি ফিরলি যে বাবা? ক্লান্ত শরীরে তপ্ত শ্বাস ছেড়ে বলে জাহিন। ছুটি শেষের পথে মামনি। এছাড়া উপায় ছিল না। মিনা বেগম এগিয়ে এসে মুত্তাসনিমের মাথায় গায়ে হাত বুলিয়ে যাচ্ছে। নবনী সোজা প্রশ্ন ছড়ে জাহিনকে, তুই কি রিশানের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিস? চকিতে তাকায় মায়ের দিকে জাহিন। এ খবর তার মা মনি কি করে পেল? নিশ্চুপ জাহিনকে দেখে বলে নবনী। রিশান নিজে তার মাকে জানায় সে মুত্তাসনিমের বোনকে বিয়ে করবে। কথাটুকু কর্ণপাত হতেই ভয়ানকভাবে চমকে উঠে মুত্তাসনিম। এমন কিছু শোনার জন্যে মোটেও প্রস্তুত ছিল না। রিতা বেগমের সম্পর্কে তার ধারণা আছে। বোন যে এ বাড়িতে দুদিনও সংসার করতে পারবে না তা আর বলার অপেক্ষা রাখে না। জাহিন ভাবতেও পারেনি তার কাজটা এতটা সহজভাবে এগিয়ে যাবে। রিশান অবশ্য ভালোই করেছে। পরিস্থিতি অস্থিতিশীল থাকবে সে ধারণা আগে থেকেই ছিল জাহিনের। নবনী ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, আমি জানি আমার ছেলে কখনো ভুল সিদ্ধান্ত নিবে না। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি না জানি। হয়তো কোনো কারণেই তোর এই সিদ্ধান্ত নেওয়া। ছোট থেকে আমি তোর মা আর আমিই তোর বাবা। আমি জানি এবং চিনি আমার ছেলেটা কেমন। প্রসন্ন হাসে জাহিন। নিঃসন্দেহে বিশ্বাস করে পৃথিবীর শ্রেষ্ঠ মা তার মামনি। বাদ সেধে বলে মুত্তাসনিম, কিন্তু এটা কিভাবে হবে? আমার বোনকে এ বাড়িতে কেউ মেনে নিবে না। আমি বোন হয়ে এটা মেনে নিতে পারব না। আশ্বস্ত কণ্ঠে বলে জাহিন, একটু বিশ্বাস রাখো আমার প্রতি। সময় বলে দেবে সবটা। অশান্ত মন নিয়ে নিশ্চুপ হয়ে রয় মুত্তাসনিম। রাত বেড়েছে বেশ। বিছানায় উপুর হয়ে শুয়ে বইয়ে মুখ গুজেছে জাহিন। পাশে চিন্তিত ভঙ্গিতে বসে আছে মুত্তাসনিম। সবকিছু কেমন ওলট পালট লাগছে তার কাছে। জাহিন মনে মনে কি ছক কষছে জানা নেই। এর শেষ কোথায় আদৌ বলতে পারবে না মুহু। বই থেকে মুখ তুলে এক পলক মুত্তাসনিমের দিকে তাকায় জাহিন। হলদেটে রঙের মুখাখানি চিন্তিত হয়ে আছে। হাতে বই নিয়েই দপ করে মুত্তাসনিমের কোলের ওপর শুয়ে পড়ে জাহিন। বইয়ে চোখ রেখেই বলে, অশান্ত মস্তিষ্কে কোনো কিছুর সমাধান বের করা যায় না মিসেস মুহু। মাথা ঠান্ডা রাখতে হয়। চরম বিপর্যয়ের সময়ও মাথা শান্ত শীতল রেখে পরিকল্পনা করতে হয়। চিন্তাগ্রস্ত মস্তিষ্কে করা পরিকল্পনা বেশিরভাগ সময়ই ভুল হয়। কোনো কথাই কর্ণপাত করছে না মুত্তাসনিম। মস্তিষ্কে ঠেসে আছে নানান চিন্তা। দরজায় টোকা পড়তেই সম্বিত ফিরে পায় মুত্তাসনিম।
দরজার ওপাশ থেকে নবনী ডাকছে খাওয়ার জন্যে। আসছি বলে মুত্তাসনিম। জাহিন কোলের মধ্যে মাথা রেখে শুয়ে আছে বিধায় ওঠে দরজা খুলে দিতে পারেনি। খাওয়ার টেবিলে বসে আছে সবাই, কেবল রিতা আসেনি। দুপুরেও খায়নি। রাফসাকে দিয়ে ডেকে পাঠায় রেহানা বেগম। খানিকক্ষণ পর আসে রিতা। চোখমুখ ফুলে আছে তার। জাফর সাহেব কিছুই বুঝতে পারছেন না পরিস্থিতি। টেবিলের দুপাশে দাঁড়িয়ে আছে রাফসা আর মুত্তাসনিম। হাত পা ক্রমশ শীতল হয়ে আসছে মুত্তাসনিমের। গলা ঝেড়ে বলে রেহানা, ছোট নাতি বিয়ার সিদ্ধান্ত নিচ্ছে। খাবার মুখে পুরে বলে জাফর সাহেব, ভালো সিদ্ধান্ত। মেয়ে কি দেশেরই নাকি বিদেশিনী? মেয়ে দেশেরই। জাহিনের শালী। আচমকা পুরো রুম স্তব্ধ হয়ে গেল। এমন কিছু শোনার জন্যে প্রস্তুত ছিল না কেউই। শায়লা বেগম বলেই ফেললেন, জাহিনের আপন শালী? অবশ্য পরিবার আছে কিনা তাও তো জানি না। শান্ত কণ্ঠে বলল জাহিন, মুত্তাসনিমের আপন ছোট বোন। রাগ কণ্ঠ নিয়ে বলে জাফর সাহেব, এটা কিভাবে সম্ভব? এই বাড়ির বউ তো কোনোমতে ওই মেয়ে হতে পারে না। রিতারও মনে হয় না মতো আছে। রিশানের বাবা কি বলে? মলিন মুখে বলে রিতা, ছেলের বিয়েতে তার অমত নেই। সে যেখানেই বিয়ে করুক। মাঝে জাহিন বলে, আমি তো রিশানের খারাপ চাইব না মামিমণি। ভেবে নাও সিদ্ধান্তটা ভালোর জন্যেই। মাঝে রেহেনা বেগম বললেন, আমি এবার সম্পত্তি ভাগ করমু। বয়স কম হয় নাই আমার। এখনই আমার মাইয়ারে কথা শুনাইতে ছাড়ে না কেউ। চোখমুখ কুঁচকে বলে জাফর সাহেব, এমনিতে সিরিয়াস কথা হচ্ছে, তার মধ্যে এসব কি কথা মা? পাশ থেকে নবনী বলে, আমার কোনো সম্পত্তির ভাগ চাই না মা। আমার ছেলে এবং আমি এত বছর এখানে থেকেছি, এর জন্যে কৃতজ্ঞ তোমাদের কাছে। থমথমে কণ্ঠে বলে জাফর সাহেব, এসব কথা বাদ রেখে আসল কথায় আসি। রিতা বেগমের উদ্দেশ্যে বলে জাফর সাহেব, তোমার পরিবারে সবাই রাজি, কেবল তুমি ছাড়া। এখন কথা হচ্ছে ছেলেকে বোঝাতে পারো কিনা দেখো। তবে এখানে বিয়ে হলে আমরা কেউ মতো দিব না তাতে। রিতা বেগম ফের ফুপিয়ে কাঁদছেন। তার ভেতরে যে বহু চাপা কষ্ট ঠেসে আছে। স্বামীর থেকে ছেলের ব্যাপারে সবটাই জেনেছে রিতা। ছেলে তার এত বিগড়ে যাবে ভাবতে পারেনি। কোনো মুখে এই বিয়েতে বাদ সাধবে? চলে যাক ওমন ছেলে নরকে। এ নিয়ে আর একটা কথাও বলবে না রিতা। আনান বলেই ফেলল, কাজটা ঠিক করিসনি জাহিন। মুচকি হেসে বলে জাহিন, আমি কি করেছি আনান? তোরও তো ভাই হয়। আমার কথা শুনলে তোর কথাও নিশ্চয়ই শুনবে। তুই না হয় নিষেধ করে দে রিশুকে। চুপচাপ খাচ্ছে আনান। আর একটি টু শব্দও করেনি কেউ। নিশ্চুপ নৈশপ্রহে নীরব হয়ে বেকনিতে দাঁড়িয়ে আছে আনান। নিজেদের সাজানো গোছানো পরিবারটা আজ ধ্বংসের পথে। কি ভাবছ শুনি? রাফসার কণ্ঠস্বর পেতেই সম্বিত ফিরে পায় আনান। দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু না। দু হাত ভাঁজ করে দেয়ালের সাথে হেলান রেখে দাঁড়িয়ে বলে রাফসা, চিন্তা তো অবশ্যই করছ। একটা কথা কি জানো আনান?
যদি আমার পরিবার জানতো তোমার ভাইয়েরা কি লেভেলের মধ্যে সম্পর্ক করেছে তাহলে এ জন্মে আর আমাকে পাওয়া হতো না তোমার। ভ্রু কুঞ্চিত হয়ে আসে আনানের। এতে আমার কি দোষ? আমরা কি নিচু লেভেলের নাকি আমি তোমার যোগ্য নই? কোনটা বলো? তোমরা তো চিটার। সব তথ্য গোপন রেখেছ। এখন তো মনে হচ্ছে আমাকে ডিজার্ভ করো না তুমি। এমন কোনো রাস্তার মেয়েকেই বিয়ে করা উচিত ছিল তোমার। রাগ কণ্ঠে বলে আনান। আশ্চর্য রাফসা, আমাকে ভালোবেসেই বিয়ে করেছিলে তুমি। বলেই রাগে গজগজ করতে করতে রুমে চলে যায় আনান। দীর্ঘশ্বাস ফেলে আকাশ পানে তাকায় রাফসা। ধোঁয়াশা ঘোলাটে অম্বর। ভোর হবার প্রস্তুতি নিচ্ছে আকাশ। বেকনিতে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। রুমে ঘুমোচ্ছে জাহিন। অশান্ত মন নিয়ে দু চোখের পাতা এক করতে পারেনি 1 মিনিটের জন্যেও। আধো ঘুম চোখে বেকনিতে আসে জাহিন। পেছনে থেকে জড়িয়ে ধরে মুত্তাসনিমকে। ঘুমন্ত জড়ানো কণ্ঠে বলে, কালকে জার্নি হয়েছে, একটু ঘুমও হয়নি কিন্তু। শরীর খারাপ করবে এভাবে চললে। আমার উপর কি বিশ্বাস নেই তোমার? এভাবে চিন্তিত মুখে মেঘবতীকে একটুও ভালো লাগে না। পাশের বেলকনি থেকে কারো দৃষ্টি থমকে যায় একজোড়া কপোতকপতির দিকে। কি আবেশে জড়িয়ে আছে জাহিন। ভোর হবার সবচেয়ে সুন্দর মুহূর্ত বুঝি এটাই। বুক চিরে তপ্ত শ্বাস বেরিয়ে আসে রাফসার। রাতটুকু এখানেই কাটিয়েছে। আনান একটাবার ডাক পর্যন্ত দেয়নি তাকে। বেঘোরে ঘুমোচ্ছে রুমে। চিন্তিত নিশ্চুপ মুহুকে কোলে তুলে এলোমেলো পা ফেলে রুমে এসে খাটে শুয়ে দেয় জাহিন। মুহু বসার চেষ্টা করতেই জাহিন পাশে শুয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয়। চোখ বুজে বলে, এখন আমাদের গন্তব্য কোথায় জানো মুহু? ঘুমের রাজ্যে। আর একটা কথাও নয়। বাধ্য মেয়ের মতো চুপচাপ শুয়ে থাকে মুত্তাসনিম। ঘড়ির কাঁটা সকাল 10টায়। ফোনে শব্দ হতেই ধরফরিয়ে উঠে বসে মুত্তাসনিম। পাশে জাহিন নেই। মুহু কখন ঘুমালো খেয়াল নেই। কফি হাতে বেলকনি থেকে ছুটে আসে জাহিন। ততক্ষণে ফোন রিসিভ করে কানে জোড়ায় মুত্তাসনিম। ওপাশ থেকে কান্নারত কণ্ঠে বলছে পারুল বেগম। টাকা তো ফিরাই দিয়া গেছে জুয়েল মির্জা। আমার মুনারেই নাকি বিয়ে করব। সকাল পেরিয়ে এখন দুপুর প্রহর। চারিদিকে তপ্ত রৌদ্র। চিলেকোঠার রুমে এসে বসে আছে মুত্তাসনিম। নিচে থাকাটা তার জন্য এখন এক প্রকার দুষ্কর হয়ে উঠেছে। খানিকক্ষণ আগে কোথাও একটা বেরিয়ে যায় জাহিন। একটাবার বলেও যায়নি কোথায় গিয়েছে সে। মুত্তাসনিম অবশ্য ফোনে তাকে ট্রাই করেছিল, জাহিন বরাবরের মতো ফোন কেটে দিয়েছে। চরম বিরক্তি ধরেছে মুত্তাসনিমের। এদিকে বাড়ির চিন্তায় হাড়হিম হয়ে আসছে। মুনাকেও আর ফোনে পাওয়া যাচ্ছে না। মুত্তাসনিমের শত ভাবনার ছেদন ঘটিয়ে মিনা বেগম ডেকে উঠেন। মুহু তোরে নবনী আপা ডাকতাছে নিচে। নিশ্চুপ কয়েক সেকেন্ড মিনার দিকে তাকিয়ে থাকে মুত্তাসনিম। পরক্ষণে ধীর পায়ে চলে যায়। মায়ের কোলে মাথা রেখে বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে জাহিন। পরম আদরে মাথায় আলতো হাত বুলিয়ে যাচ্ছে নবনী। দৃশ্যটুকু দেখে চোখের কোনা জলে চিকচিক করে উঠে মুত্তাসনিমের। মায়ের আদর কেমন হয় জানা নেই মুহুর। হঠাৎ দরজার দিকে দৃষ্টি পড়তেই বলে নবনী, আরে মুত্তাসনিম ভেতরে আয়।
সঙ্গোপনে চোখের জলটুকু মুছে ভেতরে এসে দাঁড়ায় মুত্তাসনিম। এখনো মায়ের কোলে চোখ বুজে শুয়ে আছে জাহিন। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নবনীর। পরক্ষণে হাতে থাকা একটা চাবির ছড়া মুত্তাসনিমের সম্মুখে নিয়ে বলে, জাহিন নতুন ফ্ল্যাট কিনেছে মুহতাসনিম। আমরা আজই চলে যাব। জোর করে হাসার চেষ্টা করল মুত্তাসনিম। মুখের মলিনতায় চাপা পড়ে রইল কৃত্রিম হাসিটুকু। একেই চিন্তায় মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সকালবেলা তখন মুনার সাথে ভালোমতো কথাও হয়নি। তার আগে জাহিন ফোনটা নিয়ে নেয়। শুধু মুনাকে এটুকু বলে রেখে দেয়, চিন্তা করো না, আমি দেখছি। এখন তো মুহু দেখছে জাহিন নতুন ফ্ল্যাটের চাবি নিয়ে বাড়িতে প্রবেশ করেছে। মুত্তাসনিমের মা বোনের কথা কি বেমালুম ভুলে গেল জাহিন? ভেতরে এক চাপা কষ্ট অনুভব করল মুত্তাসনিম। নীরবে তপ্ত শ্বাস ছাড়ে। ভ্রু জোড়া কুঞ্চিত করে বলে নবনী, মুখটা এমন শুকনো লাগছে কেন মুত্তাসনিম? কোনো কিছু নিয়ে চিন্তা করছিস? আচমকা মায়ের কোল থেকে তোরাত করে উঠে বসে জাহিন। মুহুর শুকনো মুখখানা তার দৃষ্টিগোচর হয়নি। কী কারণে মেয়েটা এমন মুখ ভার রেখেছে তা অজানা নয় জাহিনের। মুত্তাসনিমের উদ্দেশ্যে বলল জাহিন, সব কিছু গুছিয়ে নাও মুহু। আর বেশিক্ষণ এখানে থাকব না আমরা। উঠে তাড়া নিয়ে বলে নবনী, আমি বরং তোর নানুমণির থেকে বিদায় নিয়ে আসি। বলেই বেরিয়ে যায় নবনী। এতক্ষণ জমে থাকা চোখের জলটুকু টুক করে মেঝেতে পড়ে মুত্তাসনিমের। ধরা গলায় কেবল বলে, আমি বাড়ি যাব। চমকে তাকায় জাহিন। পরক্ষণে বলে, কেন? মুত্তাসনিমের রাগ ক্রমশ বাড়ে। উঠে কয়েক কদম মুহুর সম্মুখে আসে জাহিন। আলতো হাতে মুহুর দু গালে হাত রেখে বলে, চোখে পানি কেন? ওমন মায়াবী চোখে পানি মানায় না মুহু। জাহিনের কথাটুকু সহ্য হচ্ছে না মুত্তাসনিমের। ভেতরে চেপে আছে কষ্ট। ছোট্ট একটা তপ্ত শ্বাস ছেড়ে বলে জাহিন, মুনা আর তোমার মা ঢাকায় আসছে আমাদের নতুন ফ্ল্যাটে। কথাটুকু শোনা মাত্র বিস্ফোরিত দৃষ্টি নিয়ে তাকায় মুত্তাসনিম। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না যেন। খুশিতে উত্তেজিত হয়ে ঠোঁট জোড়া মৃদু কাঁপছে। একটুখানি হেসে বলে জাহিন, সকালে মুনার সাথে কথা বলেই বেরিয়ে যাই আমি। ফ্ল্যাট ম্যানেজ করি দ্রুত। তার আগেই মুনাকে বলি ঢাকায় রওনা দিতে। সেখানে নিরাপদ নয় তারা। মুনাকে বলেছি ফোন বন্ধ রাখতে। সিম কার্ড ফোন থেকে খুলে নিতে বলি। টেনশন করো না, খানিকক্ষণ আগে বাইরে থেকে কল করেছে মুনা। প্রায় এসে গেছে তারা। আমি চাই না এ বাড়িতে এসে অপমানিত হোক তারা। তাই এই সিদ্ধান্ত আমার। খুশিতে চোখজোড়া চিকচিক করছে মুত্তাসনিমের। মুহূর্তেই ঝাপটে ধরে জাহিনকে। বুকের মধ্যিখানটায় মুখ রেখে ফুপিয়ে কেঁদে ওঠে। খুশির কান্না। এক জীবনে এত ভালো একজন জীবনসঙ্গী আশা করেনি মুত্তাসনিম। জীবনের সূচনাটা হয়েছিল তার কষ্ট দিয়ে। উপসংহার কি তবে ভালো কিছু হবে? দুহাতে মুহুকে আরেকটু বুকে জড়িয়ে নেয় জাহিন। মৃদু হেসে বলে, মা মনি এসে যাবে তো এখনই। নিঃশব্দে হেসে দূরে চলে আসে মুত্তাসনিম। তক্ষুনি রুমে প্রবেশ করে নবনী। রেহেনা বেগমকে বুঝিয়ে এসেছেন এটা জানান।
বাড়ির সবাইকেও বলা হয়েছে জানায়। এবার শুধু তাদের যাওয়ার পালা। এই বাড়ি থেকে নেওয়ার মতো কিছুই নেই নবনীর। শূন্য হাতে কেবল ছেলে আর ছেলের বউ নিয়ে বিদেয় নেয়। পরন্ত বিকেল। সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে। গোধূলি লগ্ন। খোলা বারান্দায় দাঁড়িয়ে রক্তিম সূর্যটার দিকে তাকিয়ে আছে মুত্তাসনিম। নতুন ফ্ল্যাটে তাদের রুমের বেলকনিটায় দাঁড়িয়ে আছে। বেলকনির একপাশে শুভ্র রঙের ক্যামেলিয়া গাছ, তার ঠিক উল্টো পাশে কালো রঙা গোলাপ গাছ। রুমটা একদম মুত্তাসনিমের মনের মতো করে সাজিয়েছে জাহিন। দেয়ালের এক কোণায় জাহিন, মুহুর বিশাল একটা ছবি টাঙানো। নবনীর ডাকে ঘোর কাটে মুত্তাসনিমের। বাড়ি থেকে মুনারা এসেছে জানাতেই দৌড়ে ড্রয়িং রুমে চলে আসে মুত্তাসনিম। সোফায় বসে আছে পারুল বেগম। জাহিনের হাতে মস্তবড় ব্যাগ। পাশে দাঁড়ানো মুনাকে এসে ঝাপটে ধরে মুত্তাসনিম। বোনকে জড়িয়ে ধরে মুনাও। পারুল বেগমের চোখ দুটো জ্বলজ্বল করছে আজ খুশিতে। জাহিন আসার সময় রাস্তায় মুনার বিয়ের ব্যাপারটা জানায় পারুলকে। বিনা বাক্যে রাজি হয় পারুল। নিজের মেয়ের এমন জায়গায় বিয়ে হবে ভাবতেই তো স্বপ্ন স্বপ্ন লাগছে। মুত্তাসনিমকে এতদিন অপয়া, অলক্ষণে মনে করলেও আজ মুহুর জন্য তার জীবনের এই পরিবর্তন এটা স্বীকার করতেই হবে। জাহিন বলেছে জীবনের বাকিটুকু সময় যেন পারুল এখানেই থাকে। এত খুশির খবর একসাথে পেয়ে যেন বাকরুদ্ধ পারুল। মৃত স্বামী আলতাফ মিয়ার কথা মনে পড়ে খুব করে। মানুষটা তো কতটা কষ্ট করে গেছে। আজকের এই সুখের দিনটুকু তার কপালে দেখার সৌভাগ্যটুকু হল না। নীরবে ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসে পারুলের। নবনী গিয়ে পারুল আর মুনার রুমটা দেখিয়ে দেয়। মুত্তাসনিমকে একা পেয়েই আবদারের সুরে বলে উঠে জাহিন, মুহু রিকশায় করে শহর দেখবে? আমার অনেক দিনের ইচ্ছে তোমাকে নিয়ে হুডতোলা রিকশায় শহর ঘুরব। মুত্তাসনিম আমতা আমতা করে কিছু বলতে যাবে, কথাটুকু কেড়ে নিয়ে বলে জাহিন, আমার ছুটি আজই শেষ মুহু। একটুখানি হেসে বলে মুত্তাসনিম, এক্ষুনি তৈরি হয়ে আসছি আমি। সন্ধ্যার প্রহর। রিকশায় পাশাপাশি বসে আছে জাহিন মুত্তাসনিম। মুহুর কালো পাড়ের ধূসর রঙা শাড়ির আঁচলটুকু বাতাসে দুলছে। আঙ্গুল আঙ্গুল ভাঁজ করে বসে আছে জাহিন। সন্ধ্যার রঙিন শহরে ব্যস্ত মানুষের দল। আশেপাশের জগৎ ভুলে মুহুতে মত্ত জাহিন। মুহুর খোপা খানায় একটা বেলি ফুলের মালা গুজে দিয়েছিল জাহিন। তার তীব্র সুবাস এসে মনকে যেন আরো চনমনে করে দিচ্ছে। জাহিনের দৃষ্টি বারংবার লজ্জায় ফেলে দিচ্ছে মুত্তাসনিমকে। লোকটা কেমন ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। আশেপাশে লোক কি তার খেয়ালে নেই? মৃদু গলা ঝেড়ে কেশে বলে মুত্তাসনিম, ডাক্তারদের কি চোখের পলক পড়ে না? নাকি আমার ডাক্তারটাই শুধু এমন? একদৃষ্টি নিয়ে তাকিয়েই বলে জাহিন, মুহু ভালোবাসা, সম্পর্ক এত সুন্দর, স্নিগ্ধ আর নিষ্পাপ হয়? যদি আরো 1000 বছর আগে তোমার সাথে আমার পরিচয় হতো? এমন একটা মায়াবতী মেঘবতীকে পেয়ে জীবন সার্থক আমার। আরো 1000 বছর আমি বাঁচতে চাই আমার ছোট্ট মেঘবতীর শহরটা নিয়ে, যে শহরে শুধুই ভালোবাসা, কোনো কালো অতীতের ছোঁয়া নেই। জাহিনের বোকা বোকা কথা শুনে হাসি পায় মুত্তাসনিমের। খিলখিল করে হেসে বলে, ডাক্তাররা এত বোকা হয় তাও জানা ছিল না আমার। আমি তো ভেবেছি আপনি ভালোবাসা বুঝেনি না।
রক্ত মাংসে গড়া জীবন্ত এক রোবট। এখন তো দেখছি ভালোবাসার গভীর থেকে গভীরে প্রবেশ করে ফেলেছেন ডাক্তার, যেখানে সহজে কেউ প্রবেশ করতে পারে না। মুত্তাসনিমের হাতটা মুখের সামনে নিয়ে উল্টো পিঠে ছোট্ট একটা চুমু খায় জাহিন। মৃদু শিউরে ওঠে যেন মুত্তাসনিম। তিরতির চোখ জোড়া ওপাশে নিক্ষেপ করে আড়াল করতে চায় লজ্জামাখা মুখটুকু। মায় জড়িয়েছি মুহু, ভয়ঙ্কর ভালোবাসায় ডুবেছি বলেই গলা ঝেড়ে গানের সুর তোলে জাহিন। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি, তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি, তোমার কঙ্কনে ভালোবেসে সখী নিভৃতে যতনা আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। ততক্ষণে জাহিনের কাঁধে মাথা এলিয়ে দেয় মুত্তাসনিম। কেন জানি আজ মুত্তাসনিমেরও মনে হচ্ছে ভালোবাসা সত্যি খুব সুন্দর অনুভূতি, ভীষণ সুন্দর। গান শেষ হতেই নিভৃতে মুহুর কপালে কোমল অধরযুগল ছুঁয়ে দেয় জাহিন। আবেশে চোখ বুজে আসে মুত্তাসনিমের। ভালোবাসা সত্যিই ভয়ঙ্কর সুন্দর। হাওয়াই মিঠাই দেখতে পেয়েই রিকশা থামায় জাহিন। নেমে গিয়ে কিনে নিয়ে আসে হাওয়াই মিঠাই। অধরে হাসি রেখে নিশ্চুপ তাকিয়ে থাকে মুত্তাসনিম। প্যাকেট খুলে সেটা মুত্তাসনিমের মুখের কাছে ধরে জাহিন। ইশারায় খেতে বলে। আবারও আপন গতিতে চলতে থাকে প্যাডেল চালিত রিকশা। মুখ খানিকটা ভার করে বলে মুত্তাসনিম, আপনি খাবেন না? একটা নিয়ে আসলেন যে। কিঞ্চিত নিজের মুখে নিয়ে বলে জাহিন, একটা কি দুজন মিলে খাওয়া যাবে না? আবারও লজ্জায় চোখ নামায় মুত্তাসনিম। জাহিন যখন আবারও রিকশা থামাতে বলল, চমকে উঠে মুত্তাসনিম। রাস্তার পাশে মহিলারা রংবেরঙের কাচের রেশমি চুড়ি নিয়ে বসেছে। সেদিকে ছোটে জাহিন। মুহূর্তেই কয়েক রঙের চুড়ি নিয়ে আসে। লোকটাকে আজ বদ্ধ পাগল প্রেমিক লাগছে মুত্তাসনিমের। রিকশায় বসে মুহুর হাতটা টেনে চুড়ি পরিয়ে দিতে থাকে জাহিন। নীরবে জাহিনের কর্মকাণ্ড দেখছে মুত্তাসনিম। লোকটা কি ভালোবাসায় উন্মাদ হয়ে গেল? নিজের হাতে চোখ বুলিয়ে বলে মুত্তাসনিম, আমার হাতের চুড়ির মাপ আপনি কি করে জানলেন? মুত্তাসনিমের দিকে এক পলক তাকিয়ে বলে জাহিন, তোমার একজোড়া বালা আমার কাছে ছিল। সেগুলো প্রতিনিয়ত কতবার দেখেছি জানো না। নানান বাহানায় সহজে সেগুলো ফেরত দিইনি তোমায়। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলে জাহিন, তোমার মায় জড়িয়েছি সেই কবেই। নীরবে মন ভালোবেসে ফেলেছিল নিজের অজান্তেই। অথচ বোকা মন সেটা বোঝেইনি। জাহিনের কথায় আবারও খিলখিল করে হাসে মুত্তাসনিম। মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে জাহিন। এই যেন চাঁদের একফালি হলদে কিরণ। ঢাকায় পারুল বেগমের প্রায় মাসখানেকের বেশি সময় কেটে যায়। বাড়ির খোঁজ খবর অজানা। জুয়েল মির্জা নাকি ভাঙচুর চালিয়েছে বাড়িতে। বাধ্য হয়ে জাহিনের টাকাটা রাখে জুয়েল। মুনার কাগজপত্র প্রায় তৈরি। কালকে বাংলাদেশ ছেড়ে চলে যাবে মুনা। পরবর্তী গন্তব্য তার জানা নেই। ভাগ্যে কেমন ধরনের মানুষ অপেক্ষা করছে তাও অজানা। পুরোপুরি এক অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে জাপানে পাড়ি জমাবে মুনা।
যার সাথে সারাটা জীবন কাটাবে তাকে দেখার সৌভাগ্যটুকু তার এখনো হয়নি। অবশ্য মুত্তাসনিম ছবি নিয়ে এসেছিল। দেখার প্রয়োজন বোধ করেনি মুনা। রাত্রি প্রহর। আকাশটা থমথমে আর গুমোট হয়ে আছে। এক্ষুনি বুঝি ঝেঁপে বর্ষণ হবে। গালে হাত রেখে খোলা বেকনিতে দাঁড়িয়ে আছে মুনা। বেকনিতে প্রবেশ করে মুত্তাসনিম। বোনের যে মন খারাপ তা আর বুঝতে বাকি নেই। কাঁধে হাত ছোঁয়াতেই চমকে উঠে মুনা। ভেজা চোখ দুটো নিয়ে ঘুরে তাকায়। তৎক্ষণাৎ বোনকে জড়িয়ে ধরে মুত্তাসনিম। কান্নায় ভেঙে পড়ে। কণ্ঠ যথাসম্ভব কঠিন করে বলে মুনা, কাঁদছিস কেন মুহুপু? আমি ছেড়ে চলে যাব তাই? বাবাও তো আমাদের ছেড়ে চলে গেছে। তাই বলে আমরা কি এত ভেঙে পড়েছি? মুনার কথায় কলিজা মোচড় দিয়ে ওঠে মুত্তাসনিমের। তার ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে। কথার ধরন কেমন বিজ্ঞদের মতো। বোনকে ছেড়ে দাঁড়িয়ে বলে মুত্তাসনিম, একদম ভয় পাবি না মুনা। যখন ইচ্ছা হয় তখনই আসতে পারবি তুই। হাত গুটিয়ে দাঁড়ায় মুনা। দূর আকাশে দৃষ্টি ফেলে বলে, জীবন আমায় কোথায় দাঁড় করাচ্ছে রে আপু? অপর প্রান্তের মানুষটা কেমন তাও জানি না। এভাবে কি সম্পর্ক হতে পারে? কোনো গোলকধাঁধায় আটকে যাচ্ছি আমি? আশ্বস্ত কণ্ঠে বলে মুত্তাসনিম, তোর জিজু তো আর খারাপ চাইবে না। ওই জুয়েল মির্জার থেকে এই অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ ঢের ভালো। আমার জীবনের সাথে কি ঘটেছিল তা তো তুই জানিসই। চোখের সামনে পুরো অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ নিয়ে ডাক্তারের সাথে সম্পর্কে যাই। বিশ্বাস কর, আমার চাওয়ার চেয়ে শতগুণে বেশি দিয়েছেন খোদা আমায়, যা আমার কল্পনাতীত ছিল। সুন্দর একটা সংসার আমারও হবে ভাবতে পারিনি। মুত্তাসনিমের কথার প্রত্যুত্তরে শুধু ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে মুনা। পারুল বেগম হাতে হাতে মেয়ের সকল জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে। আজকে খুশির অন্ত নেই তার। এত বড় ভাগ্য নিয়ে মুনা জন্মেছে তা যেন বিশ্বাসই হচ্ছে না। কত বড় দেশে পাড়ি জমাবে মেয়ে তার। অবশ্য মেয়ের জামাইকে ছবিতে দেখে নিয়েছেন পারুল বেগম। নবনীয় টুকিটাকি কিছু হাতে হাতে এগিয়ে দিয়েছে। সকাল হলেই মুনার ফ্লাইট। জাহিন জরুরি কাজে আটকে আছে। তার পক্ষে মুনাকে বিদেয় দেওয়া সম্ভব নয়। এটা শুনে অবশ্য সবার মন একটু খারাপ হয়। তাতে তো আর কিছু করার নাই। ধোঁয়াশা ঘোলাটে ভোরের আকাশ। রাত থেকে সকাল হওয়া সবই নিজ চোখে দেখেছে মুনা। এক ফোঁটা ঘুম ধরা দেয়নি চোখে। পাশে বসেছিল মুত্তাসনিম। বোনকে একা রেখে যেতে ইচ্ছে করছিল না কিছুতেই। ভেতরের রুম থেকে শোরগোল পাওয়া যাচ্ছে। ভোরবেলা উঠে মেয়ের জন্য খাবার তৈরি করছে পারুল। খানিকক্ষণ পরেই তাদের রওনা হতে হবে এয়ারপোর্টে। সময় এখন সকাল 9টা। এয়ারপোর্টে মুনাকে বিদায় দিতে এসেছে সবাই। কেবল জাহিন নেই। সেদিনের পর থেকে রীতা বেগম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করে নবনীর সাথে। রিশানের কলটাও পর্যন্ত ধরেন না। আজকে মুনার যাওয়ার খবর রীতার কানে পৌঁছেছে। অবশ্য নবনী কল করেছিল। শায়লা জানায় রীতা নাকি রুমে দরজা এঁটে বসে আছে।
পরক্ষণে ফোন কেটে দেয় নবনী। আজকের এই দিনটা একদিন থাকবে না, সুদিন অবশ্যই আসবে। দিন সবসময় ভালো যায় না কারোই। ছোট্ট একটা তপ্ত শ্বাস ছেড়ে মুনাকে বিদায় জানায় নবনী। পাশে মরা কান্না জুড়েছেন পারুল। আশেপাশে অনেকেই তাকিয়েছিল। শক্ত চোখমুখ খানি নিয়ে বলে মুনা, মা, আমার থেকে তোমার দূরে সরে যাওয়া, এটাই বোধহয় ছিল তোমার সবচেয়ে বড় শাস্তি। চাইলেই নিজের পেটের মেয়েকে একটুখানি ছুঁয়ে দিতে পারবে না, বুকে টেনে নিতে পারবে না। এ কথা শুনে হাউমাউ করে কাঁদছে পারুল। চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে মুত্তাসনিমের। বুকটা ভার হয়ে আছে। মেয়েকে ধরে অজস্র চুমোতে ভরিয়ে দিল পারুল বেগম। কোনো হেলদোল নেই মুনার। চোখে এক ফোঁটা জলের দেখা মিলল না তার। কাটা কাটা শব্দে কেবল মায়ের উদ্দেশ্যে বলল মুনা, তোমার আরেক মেয়েকে রেখে যাচ্ছি তো মা। এই যে আমার কথা মনে হলে মুহুপুকে ছুঁয়ে আদর করে দিও একটুখানি। বোনটা আমার মায়ের আদর পায়নি কখনো, এই উছিলায় যদি মা পায়। ভাঙা আওয়াজে বলে মুত্তাসনিম, এভাবে বলছিস কেন মুনা? তুই দূরে থাকলেও আমাদের মনের মধ্যে থাকবি সব সময়। পাশ থেকে নবনী বলে, কে বলে তোমার বোন মায়ের আদর পায়নি? তাকে জিজ্ঞেস করো তো সে মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে কিনা কখনো। তুমি এ নিয়ে ভাববে না। তোমার বোন মায়ের আদর থেকে বিচ্ছিন্ন হবে না কখনো। সবশেষে বিদায় নিয়ে চলে যায় মুনা। মেয়ের শেষের কথাগুলি বুকটা পোড়াচ্ছে পারুলের। মেয়ে তার সত্যিই তো ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এই জীবনে মেয়েকে কি আর সচক্ষে দেখা হবে তার? ভাবতেই ফাঁকা বুক হুহু করে ওঠে। দুপুর গড়িয়ে বেলা এখন বিকেল। এয়ারপোর্ট থেকে ফিরে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে মুত্তাসনিম। এখন অবধি ওঠে ফ্রেশ হয়নি। শরীরটা প্রচণ্ড ফুরবল লাগছে তার। কাল থেকে খাওয়া ঘুম কিছুই হয়নি। নবনী মাঝে দুবার ডেকে গেছে। পরে আসছি বলে এড়িয়ে যায় মুত্তাসনিম। শত ভাবনার মাঝেই ঘুমের রাজ্যে চলে যায়। সন্ধ্যাবেলা মুত্তাসনিমকে ডাকতে আসে নবনী। বেঘোরে ঘুমোচ্ছে দেখে চলে যায়। মেয়েটা ফ্রেশ না হয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ায় খানিকটা রাগ হয় নবনীর। রাতের দিকে ঘুম কাটে মুত্তাসনিমের। দরজার সামনে নবনীকে হুট করে দেখে চমকে উঠে। মুখে রাগ ভাব নিয়ে বলে নবনী, এখন যদি দেখতাম না তুই এখনো জাগিসনি তাহলে আজ সত্যি আমার হাতে মার খেতিস তুই। যা ওঠে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। অপরাধীর মতো মুখ করে ওঠে দৌড়ে ফ্রেশ হতে চলে যায় মুত্তাসনিম। মুচকি হেসে স্থান ত্যাগ করে নবনী। পারুল বেগম খাওয়া শেষে রুমে গিয়ে শুয়ে আছেন। মন তার বড্ড খারাপ। যতক্ষণ পর্যন্ত না খবর পাবে মেয়ে তার জাপানে পৌঁছায়নি ততক্ষণ অস্থির মন স্বস্তি অনুভব করবে না। কয়েক ঘণ্টা পেরিয়ে বর্তমানে মুনা দাঁড়িয়ে আছে জাপানের রাজধানী টোকিওতে। অচেনা আগন্তুকের অপেক্ষারত। বিশাল বিশাল গগনচুম্বী ইমারতগুলো মনে খানিকটা ভয় ঢুকিয়ে দিচ্ছে। নিজ দেশের ঢাকা শহরটাও ভালোমতো দেখা হয়নি মুনার। আর সে কিনা ভিনদেশর মাটিতে পা ছুঁয়েছে। কেমন হবে তার ভিনদেশী জীবন? শত ভাবনার মাঝে কেউ ডেকে উঠে, মিস মুত্তানিম। বেশ চমকে উঠে মুনা।
শুকনো বুক মিলে পাশে তাকায়। বেশ সুদর্শন যুবক দাঁড়িয়ে। পরনের বেশভূষা আর গায়ের শ্বেত রং বলে দিবে এ দেশেরই নাগরিক। খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে ভিন্নতা ধরা যাবে। ততক্ষণে হালকা কেশে নিয়ে ছেলেটি বলে, আমি রিশান। নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয় মুনা। জোরসড় ভাব কিছুতেই কাটছে না। ততক্ষণে লাগেজ নেওয়ার জন্য হাত বাড়ায় রিশান। সেদিকে খেয়াল হতেই মুনা দেখে শুভ্র রঙের হাতের আঙ্গুলের ডগাগুলো রক্তিম হয়ে আছে। অপেক্ষা না করে নিজেই লাগেজ হাতে নেয় রিশান। তারা নিয়ে বলে, গাড়ি নিয়ে এসেছি, চলুন। মুনার চিন্তা কেবল বাড়তেই থাকে। মস্তবর শহরে পড়াশোনা ছেলেটির। বনেদি ঘরের সন্তান। তার মতো তুচ্ছ মেয়েকে নিজের জীবনে কেন ঠাঁই দিল? এর পেছনে কি কোনো কারণ আছে? সবটাই যে জানতে হবে মুনাকে। মুনা জাপান পৌঁছেছে আজ 7 দিন। এর মাঝে আর বাড়ি ফেরেনি জাহিন। আজ অবশ্য মুত্তাসনিম ফোনে জিজ্ঞেস করেছিল জাহিনকে সে কবে ফিরবে। বরাবরের মতো অভিমান নিয়ে সে জানায় আর আসবে না। মা মনির থেকে শুনেছে জাহিন, মুহু ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমোয় না। যেদিন সবকিছু নিয়মমাফিক করবে মুহু সেদিনই জাহিনের দেখা পাবে। মন খারাপ করে ফোন রেখে দেয় মুত্তাসনিম। পরক্ষণে 2 মাকে চা বানিয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়ে। মুহূর্তেই ঘুমের দেশে তলিয়ে যায়। ঘড়ির কাঁটা রাত 10টায়। ঘুম ছুটে যায় মুত্তাসনিমের। আড়মোড়া ভেঙ্গে ওঠে, বসতেই ভয়ানক চমকে ওঠে। তার পাশে জাহিন বসে বসে বই পড়ছে। সে কি সত্যিই জাহিনকে দেখছে? কয়েকবার চোখের পলক ফেলে দেখে নেয়। না, সত্যিই তার ডাক্তার সম্মুখে বসে আছে। খানিকটা কাছে গিয়ে গুটিসুটি মেরে জাহিনের কোলে মাথা রেখে শুয়ে পড়ে মুত্তাসনিম। পরমুহূর্তে গাম্ভীর্য কণ্ঠস্বর শুনতে পায়, আমি কাউকে অনুমতি দিইনি আমার কোলে শোবার। রাগে চোখমুখ কুঁচকে আসে মুত্তাসনিমের। লোকটাকে বরাবরের মতোই বেরসিক লাগে। সেদিকে তোয়াক্কা না করে জাহিনের পেটের দিকটায় মুখ গুজে দেয়। যথাসম্ভব হাসি চেপে রাখে জাহিন। জোরপূর্বক মুত্তাসনিমকে টেনে বসায়। অবেলায় কিসের ঘুম? সবকিছু নিয়মের বাইরে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। চোখে মুখে দ্বিগুণ রাগ নিয়ে জাহিনকে ধাক্কা মেরে খাটে ফেলে দেয় মুত্তাসনিম। ধপ করে এসে বক্ষস্থলে মাথা রেখে বলে, আমি আপনার রোগী নয় যে আপনার কথা শুনতে বাধ্য। সবকিছুই অনিয়ম হবে। একটুখানি নিয়ম ভাঙ্গলে কিছু হয় না। হু মুত্তাসনিমকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বলে জাহিন, নিয়মের ঊর্ধ্বে তো যাওয়া যাবে না ম্যাডাম। তাহলে এবার বলুন আপনি কেন আমায় না বলেই চলে আসলেন? ছোট্ট শাস্তি ছিল এটা। যদি নিয়ম ভাঙ্গো তাহলে এর চেয়ে বড় শাস্তি পাবে। ধূপ করে উঠে বসে মুত্তাসনিম। অভিমানী মুখ চলে যেতে নিলেই পেছনে থেকে খপ করে হাত ধরে ফেলে জাহিন। চোখ রাঙ্গিয়ে বলে, আমি কি যেতে বলেছি? পরক্ষণে টেনে কাছে নিয়ে আসে। দুহাত কটিদেশ স্পর্শ করে বলে, তোমাকে দূরে ঠেলে দিল যে সবচেয়ে বড় শাস্তি আমার পাওয়া হবে মুহু।
চোখ গোল গোল করে ডাকায় মুত্তাসনিম। সর্বাঙ্গ তার শিহরিত হয় অজানা অনুভূতিতে। লজ্জায় তাৎক্ষণিক চোখ নামায়। ফের থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে জাহিন। মুহূর্তেই জাহিনের ওপর ঢলে পড়ে মুত্তাসনিম। মৃদু ভয় পেয়ে যায় জাহিন। খেয়াল হতেই দেখে জ্ঞান হারিয়েছে মুহু। 8 তলা ভবনের উপর বিলাসবহুল এক রেস্তোরাঁয় মুখোমুখি বসে আছে মুনা আর রিশান। চারিদিকে খোলামেলা রংবেরঙের আলোকরশ্মি ছড়িয়ে। চাকচিক্যে মোড়া গোটা শহর। বেশিরভাগ টেবিল জুড়েই কপতি। ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করে রিশান। পরক্ষণে মুনার দিকে দৃষ্টি দিয়ে বলে, আর ইউ ওকে? মুনা কেবল নিশ্চুপ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। মেয়েটাকে নিতান্তই চুপচাপ আর সরল মনে হয়েছে রিশানের। প্রয়োজনের বাইরে একটা টু শব্দটুকু নেই। গলা খানিক খাকারি দিয়ে বলে রিশান, আপনি কি এখনো মানসিকভাবে প্রস্তুত নন বিয়ে করার জন্যে? দেখুন, আপনার জীবন, আপনার সিদ্ধান্ত। আমি কখনোই এই নিয়ে নিজের মতামত চাপাব না। আপনি মুক্ত আর স্বাধীন, কারো জিম্মায় নন। সুতরাং স্বাভাবিক হয়ে আপনার উত্তর জানাতে পারেন। মুনা এবার খানিকটা নড়েচড়ে বসে গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নেয়। সামনে থাকা রিশানের দিকে দৃষ্টি ফেলে বলে, আমাকে একটা কারণ বশত এখানে পাঠানো হয়েছে, এবং দ্রুত এই কার্যক্রম হোক সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। মানে বিয়ের কথা বলছি আমি। আসলে আমি মন থেকে চেয়েছিলাম কিছুটা সময় নিতে। অবশ্য এখানে আপনি ছাড়া আর কেউ নেই আমার। বিষয়টা কি আমি বোঝাতে পেরেছি? তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকিয়ে আছে রিশান। ছোট্ট মেয়েটার বুদ্ধিমত্তার তারিফ করতে হয়। কৌশলে কি সুন্দর করে গুছিয়ে বলে দিল কথাটা। ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলে রিশান, আমি তো বরাবরের মতো বলেছি আপনি মুক্ত বিহঙ্গ। আপনি চাইলে আপনার ডিসিশন পাল্টাতেও পারেন। আমি এতে হস্তক্ষেপ করব না। একটা মানুষকে জানার জন্যে ন্যূনতম একটা সময়ের প্রয়োজন হয়। যতই হোক সারাটা জীবন একসাথে কাটানোর কথা হচ্ছে। আপনি না হয় আরেকটু ভালোভাবে জেনে নিন আমার ব্যাপারে। হতে পারে জোরপূর্বক আপনাকে এ বিয়েতে মতো দেওয়ানো হয়েছে। আমাদের পরিচয় কেবল কদিনের। মুনার কৌশলগত কথা পদে পদে মুগ্ধ করে রিশানকে। এই মেয়ের অদম্য শক্তি তাকে একদিন বহুদূর নিয়ে যাবে। সেই সময় বোধহয় বেশি দূরে নয়। শুধু দরকার একটুখানি সঠিক সাপোর্ট। তবে এটা বেশ কৌশলে রিশানকে বুঝিয়ে দিয়েছে মুনা। খাবার সামনে পরিবেশন হতেই মুনাকে এগিয়ে দিতে দিতে বলে রিশান, ভবিষ্যতে কিছু হবার ইচ্ছে আছে নাকি? অবশ্য এখনো খুব ছোট আপনি। খাবার সামনে নিয়ে বলে মুনা, সবটাই সময়ের ব্যাপার। বর্তমান সুযোগ সুবিধা বলবে আমার ভবিষ্যৎ। চাইলে নিজের মতো করেও ভবিষ্যৎ গড়া যায়। কিছু হবার ইচ্ছে আছে আপনার? আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। খানিকটা খাবার মুখে পুরে বলে মুনা, স্বপ্ন সবারই থাকে রিশান সাহেব। তা পূরণ বা বাস্তবায়নে দরকার সঠিক একজন মানুষ। আপাতত আমি আপনাকে জানি। সঠিক মনে হলে তবেই আমি স্বপ্ন পূরণের দিকে এগোব। বলার মতো আর কিছু খুঁজে পেল না রিশান। তবে ভাইয়ের জন্য মন থেকে এক প্রকার শ্রদ্ধা জ্ঞাপন করল।
তার জীবনের শ্রেষ্ঠ উপহার বুঝি মুত্তানিম ছিল। এত সুন্দর চিন্তাভাবনার একটি মেয়েকে কি করে আপন না করে থাকা যায়? রিশানের এলোমেলো জীবনটা ঘোছানোর চাবিকাঠি যে এই মেয়ের হাতেই। চুপচাপ খাওয়ায় মনোযোগী হয় রিশান। হসপিটালে মুত্তাসনিমকে নিয়ে বসে আছে জাহিন। খানিকক্ষণ আগে কিছু টেস্ট করিয়ে বের হয়েছে। তার রিপোর্ট পাবে একটু পর। মুত্তাসনিমের ভয়ার্ত চুপসে যাওয়া মুখপানে তাকিয়ে হাসি পাচ্ছে জাহিনের। কাল রাতে যখন মেয়েটা হুট করে জ্ঞান হারিয়েছে কলিজা ভয় কেঁপে উঠেছে জাহিনের। ইদানিং শরীরটাও নাকি ভালো যাচ্ছে না। খানিকটা সন্দেহবশত মুত্তাসনিমকে নিয়ে এক প্রকার হসপিটালে এসেছে জাহিন। নবনী ইতিমধ্যে বার কয়েক কল করে ফেলেছে। মেয়েটার শরীরের অবস্থা জানার জন্যে যেন মরিয়া তিনি। জাহিনের ডাক আসলে মুত্তাসনিমকে রেখে ভেতরে যায়। ফাইল হাতে নিতেই অজানা কারণে বুক ধৌক ধৌক করছে। জাহিনের ভাবনাই কি তবে সত্যি হবে? হাত বুঝি মৃদু কাঁপছে। গণ্ডস্থল শুকনো অনুভূত। ফাইলটা খুলেই ইংরেজি লেখাগুলোতে চোখ বুলায় জাহিন। যা আন্দাজ করেছিল ঠিক তাই। মুহূর্তে চোখ দুটো ঝাপসা হয়ে আসে জাহিনের। বাবা হওয়ার অনুভূতি বুঝি এত মধুর হয়। ভেতরে এক সাগর পরিমাণ তোলপাড় নিয়ে এলোমেলো পা ফেলে মুত্তাসনিমের কাছে আসে জাহিন। অস্থির মুহু উঠে দাঁড়ায়। জাহিনের গালে হাত রেখে বলে, আপনি কাঁদছেন কেন ডাক্তার? হাতের উল্টোপিঠে চোখ মুছে মুত্তাসনিমের কপালে ওষ্ঠ ছোঁয়ায় জাহিন। বুকের মধ্যিখানে ঝাপটে ধরে। খানিকটা ইতস্তত ভাব নিয়ে বলে মুত্তাসনিম, আশেপাশে লোক আছে। সেদিকে তোয়াক্কা নেই জাহিনের। ভেজা কণ্ঠে কেবল বলে, পৃথিবীর শ্রেষ্ঠ সুখানুভূতি তুমি আমায় দিয়েছ মুহু। এবার হয়তো গোটা পৃথিবী জানবে বাবার ভালোবাসা কত সুন্দর, কত স্নিগ্ধ আর মায়া ভরা হয়। সব বাবারা স্বার্থপর হয় না মুহু। আমি তার প্রমাণ রেখে যাব। জাহিনের বুকে ফুপিয়ে কেঁদে উঠে মুত্তাসনিম। পৃথিবীর সর্বসুখ যে আজ তাকেও স্পর্শ করেছে। জাহিনের প্রতিটি কথা যেন শ্রুতি মধুর লাগছে। আশেপাশে অনেকেই এই দম্পতিদের খেয়াল করছে। কেউ বা বিস্ময় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সেই দিকে ভ্রুক্ষেপ নেই কারই। ধোঁয়াশা নীলাভ আকাশ। সন্ধে গনিয়েছে। মায়ের কাছে খুশির খবরটা জানাতে এসেছে নবনী। রেহানা বেগম খুশি মনে পান চিবুতে চিবুতে বললেন, তাইলে সবার আগে জাহিনের সন্তানের মুখ দেখমু? মেলা খুশি হইছি আমি। শায়লা বেগম পাশেই দাঁড়িয়ে আছেন। বলার মতো কোনো ভাষা তার মুখে নেই। এখন আর মন খুলে নবনীর সাথে কথা বলা হয় না। রীতা বেগম সেদিনের পর বাবার বাসায় চলে গেছেন। এই বাড়ির মুখোমুখি হননি আর। নবনীর বিশ্বাস হয়তো কোনো একদিন রীতার এই রাগ জেদের অবসান ঘটবে। যাওয়ার সময় অনেকবার মাকে সাথে যাওয়ার জন্যে বলেছে নবনী। নাখোশ করে দেন রেহেনা বেগম। একেবারে জাহিনের ছেলেপুলে হলে যাবেন জানান। অগত্যা কথা বাড়ায়নি নবনী। মন ভার নিয়ে নিশ্চুপ বিদায় নেয়। রাতের আকাশে তারাদের ভিড়। এক কোণে অর্ধ আকৃতির চাঁদখানা জ্বলজ্বল করছে। আবছা রূপলি আলো চারিপাশ। দোলনায় পা নামিয়ে বসে আছে মুত্তাসনিম। মেঝেতে বসে মুত্তাসনিমের কোলে মাথা রেখে পেটের কাছে মুখ গুজে আছে জাহিন। কত সহস্রবার চুমো খেয়েছে হিসেব নেই।
জাহিনের এই ছোটখাটো মিষ্টি পাগলামিগুলো বেশ উপভোগ করছে মুত্তাসনিম। খোঁচা খোঁচা দাড়ি ভরা গালে হাত বুলিয়ে বলে মুত্তাসনিম, কালকে তো আপনার ছুটি শেষ, সকাল সকাল যেতে হবে, ঘুমাবেন না? দুদিকে কেবল মাথা নেড়ে না বলে জাহিন। মৃদু শব্দ করে হাসে মুত্তাসনিম। জাহিনের চুলে আঙ্গুল চালিয়ে বলে, বাচ্চাদের মতো পাগলামি শুরু করেছেন। কোল থেকে মাথা তুলে বলে জাহিন, পাগলামি কিছুই করিনি মুহু, শুধু আমাদের সন্তানকে সুস্থ রূপে দুনিয়ায় ভূমিষ্ঠ হতে দাও, তখন নয়তো দেখো পাগলামি। চোখ দুটো জলে ভেসে ওঠে মুত্তাসনিমের। তৎক্ষণাৎ ওঠে মুত্তাসনিমের পাশে বসে জাহিন। চোখ দুটো মুছিয়ে দিয়ে বলে, একদম কান্না করা যাবে না, শরীরের পুরোপুরি যত্ন নিতে হবে। মনে রেখো এখন তোমার মাঝে ছোট্ট একটা অস্তিত্ব বেড়ে উঠছে। কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে মুত্তাসনিম, মায়েরা আমার যত্নের কোনো কমতি রাখবে না, এটা নিশ্চিন্ত থাকুন। মুহূর্তেই জাহিনকে ঝাপটে ধরে মুত্তাসনিম। কান্নারত কণ্ঠে বলে, আপনি একজন দায়িত্বশীল স্বামী। আমি জানি পিতার দায়িত্ব এতটুকুও ক্ষুণ্ণ হবে না আপনার দ্বারা। শুধু এতটুকুই বলবো, এভাবেই ভালোবেসে যাবেন আমাদের আমৃত্যু অবধি। দুহাত দিয়ে মুত্তাসনিমকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে বলে জাহিন, এই যে ভয়ঙ্কর মায়া মুহু, আজ থেকে মায়া যে দ্বিগুণ হয়ে গেছে। দেহ থেকে প্রাণ আলাদা হবার আগ পর্যন্ত এ মায়া কাটবার নয় মুহু। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমার ছোট্ট মায়া জড়ানো মেঘবতীর শহরটা বুকের মাঝে খুব যত্নে পুষে রাখতে চাই আজীবন। ভেজা কণ্ঠে হেঁচকি তুলে কাটা কাটা শব্দে বলে মুত্তাসনিম, ভালোবাসি। সমাপ্ত।